অনেকটা রাত হয়ে গেছে, লাইভে এলাম। কারণ নিজের কিছু মানসিকতা নিজের কিছু মনের কথা সবাইকে শেয়ার করার জন্যই লাইভে এলাম। এখন নিজের মানসিকতা বা মনের কথা, সেটা ধ্বংসাত্মক না গঠনাত্মক, গঠনাত্মক, সেটা নির্ভর করে। কখনো কখনো ধ্বংসর মাধ্যমে সৃষ্টি তৈরি হয়, কখনো সৃষ্টির মাধ্যমে ধ্বংসও হয়। সেই জন্য আগেই যে কথাটা বললাম, বক্তব্যটা আমার ধ্বংসাত্মক হবে না গঠনাত্মক হবে, না গঠনের মাধ্যমে কোনো কিছুকে ধ্বংস করে দিয়ে গঠন হবে, সেটা নির্ভর করে। এখন এখন যে বক্তব্যটা বলার দরকার, ঠিক সেই বক্তব্যটা বললাম। কারণ এখন নবমী পড়ে গেছে, নবমী রাত হয়েছে, এখন অষ্টমীর রাত। কিন্তু বাংলা মতে এখনও অষ্টমীই চলছে, সকালবেলা নবমী পড়বে। আবার ইংরাজি যদি ভাবি, নেক্সট ডে যেটা ডিসাইডেড, সেটা কিন্তু নবমী এখন চলছে। ডিসাইডেড নবমী, ইফ ইট ইজ রিলেটেড অ্যাবাউট, আমি যদি বলি ক্যালেন্ডার, আমি যদি বলি খ্রিশ্চান, আমি যদি বলি ব্রিটিশ, সব মতে, যাই হোক, এখন যে বক্তব্যটা গুরুত্বপূর্ণ, আমি অনেক শিক্ষিত লোককে, বুদ্ধিমান লোককে বলতে শুনেছি, রাজনীতির নাকি দরকার নেই। রাজনীতি এখন শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক যেটা বলছেন, রাজনীতি তাদের দরকার নেই। কোন জায়গায় দরকার নেই? সমাজে রাজনীতি তাদের দরকার নেই। ঝান্ডা, যে কথাটা হয়, ঝান্ডা তোলা বা মিছিল হাঁটা বা কোনো জনসমাবেশের সামনে মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বক্তব্য বলা, তারা মনে করছেন দরকার নেই। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা সবসময় আমি প্রায়োরিটি দিয়ে জীবনে আসি, রাজনীতি ছাড়া বোধহয় কোনো কিছু সম্ভব নয়। ভারতবর্ষে নয়, আমেরিকায় নয়, পৃথিবীর কোনো জায়গায় নয়, পশ্চিমবঙ্গেও নয়, কোনো জায়গায় নয়। তো রাজনীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি ছাড়া কিছু মনে করবেন না, রাজনীতি ছাড়া বিশাল শিক্ষিত, বিশাল পণ্ডিত, বিশাল জ্ঞানী, বিশাল সাংস্কৃতিজ্ঞ, বিশাল ট্যালেন্টেড, বিশাল যাই কিছুতেই বিশাল হোক না কেন, হয়তো আপনার জিনগত কারণে, হয়তো আপনার ঈশ্বর প্রদত্ত কারণে আপনি হয়তো একটা কোনো কিছু পেয়েছেন, শিখেছেন, আয়ত্ত করেছেন। কিন্তু আমার তো মনে হয় রাজনীতি ছাড়া আপনি সেই সেই কোনো বিষয়তেই, কোনো প্রফেশনাল বা কোনো সেই জায়গাটায় আপনি দাঁড়াতে পারবেন না যেটা আপনি মন থেকে চাইছেন। রাজনীতি কেন বলছি রাজনীতির কথাটা? তার একটাই কারণ, রাজনীতি ছাড়া বোধহয় আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না সঠিক লোকের সঙ্গে। সঠিক লোক, আমি যদি সমাজের মধ্যে দেখি, প্রচুর ধরনের মানুষজন থাকে। সবাই যে সঠিক আর সবাই যে বেঠিক তা কিন্তু নয়। সমাজে অনেক মানুষ খুব সঠিক, অনেক মানুষ প্রচণ্ডভাবে বেঠিক। এখন আপনাকে সঠিক এবং বেঠিকের মধ্যে কম্বিনেশন রেখে পজিশন, মানে আপনার যদি নিজের একটা আইডেন্টিটি মার্ক তৈরি করতে হয়, আপনি যত ট্যালেন্টেড হোক না কেন, আপনি এই রাজনীতি ছাড়া নিজের আইডেন্টিফিকেশন মার্কস তৈরি করতে পারবেন না। তো রাজনীতি, আমি এটাই বলছি না যে রাজনীতি প্রত্যক্ষই হতে হবে, পরোক্ষ রাজনীতির একটা অবদান আছে। পরোক্ষভাবে রাজনীতি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী করে থাকে।
তো রাজনীতির একটা গুরুত্ব রয়েছে। প্রত্যক্ষ রাজনীতি করতে হবে তার কোনো মানে নেই, পরোক্ষ রাজনীতি করতে হবেই, হবেই। না হলে আপনি এই সমাজের জন্য নন, আপনি এই পৃথিবীর জন্য নন। মঙ্গল গ্রহের প্রাণীরা রাজনীতি করে কিনা আমার ঠিক সঠিক জানা নেই। তো এখানে যদি আমি বলি যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা দারুণভাবে প্রতিষ্ঠিত মানুষ, প্রচণ্ড শিক্ষিত মানুষ, প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড নামকরা মানুষ, প্রচণ্ড বিখ্যাত মানুষ, প্রচণ্ড কুখ্যাত মানুষ, সবাই রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন। তাছাড়া যে মানুষগুলো আছেন যারা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নন, তারা সমাজে কেন পৃথিবীতে সেই জায়গাটা কোনো জায়গাটাই পান না। এখানেই শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য। যারা প্রচণ্ড শিক্ষিত তারা যে কাজকর্ম করেন, যে জব করেন, চাকরি করেন, আর যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদের জব চাকরি চলে, এবং সরকারি চাকরি হোক, প্রাইভেটাইজেশন হোক, প্রাইভেট জব হোক, বা যে শিল্পী গান বাজনা করেন, যে অভিনয় করেন, যে লেখালেখি করেন, সবাই তাদের কাজের মধ্যে দিয়ে রাজনীতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে অবদান রাখেন। এখন যদি আমি ভাবি রাজনীতি প্রত্যক্ষ করব, তাহলে প্রত্যক্ষভাবে আপনাকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এখন যদি ভাবেন প্রত্যক্ষ রাজনীতি করব না, তাহলে পরোক্ষ রাজনীতি করলে সব দলের সঙ্গে আপনি মতভেদ না রেখে নিজের মানসিকতা সবার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন। সেটাতে বোধহয় আপনি যদি আপনার পলিসিতে যদি এগিয়ে চলতে পারেন, একলা চলো নীতি যদি নিতে পারেন, সবাই সেই নীতিতে এগিয়ে চলবে। যারা রাজনীতিকে পছন্দ করছেন না, মানে যারা বলতে চাইছেন রাজনীতি তারা করেন না প্রত্যক্ষ বা পরোক্ষ, অফিসে যারা রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষ করেন না, সমাজেও করেন না, রিটায়ার্ড পার্সনও হতে পারেন, শিল্পী হতে পারেন, বা চাকরিজীবী হতে পারেন, সবাই যে রাজনীতি করে তা নয়, কিন্তু রাজনীতি আমার তো মনে হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 95% মানুষ রাজনীতি করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাদের কাজের মাধ্যমে, তাদের যোগাযোগের মাধ্যমে, তাদের শিল্পকর্মের মাধ্যমে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত থাকেন। একটা রাজনীতি না, সব রাজনীতি। তো এই যে বক্তব্যটা আমি বলছি, যারা আমাকে কিছু উচ্চশিক্ষিত মানুষ বলেছিলেন তারা রাজনীতিকে পছন্দ করেন না, রাজনীতি করতে চান না, কিন্তু আমার এখানে বক্তব্য, আমার মনে হয় 100% মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত থাকা উচিত বা দরকার। সমাজের পক্ষে এটা মঙ্গলজনক। হ্যাঁ, এখন রাজনীতি মানেই হানিকারক কোনো কিছু নয়। ভালোর জন্য রাজনীতি করার দরকার পড়ে কখনো কখনো। কোনো একটা ভালো কাজ করার দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি কিছু মানুষের অযোগ্যতার কারণে। কিছু মানুষ করলেই করতে পারতেন, কিন্তু সেটাকে করলেন না একটা কোনো কারণে। এবারে কিছু মানুষ যদি দলবদ্ধভাবে সেই কাজটা না করাটাকে করাতে রূপান্তরিত করেন, মানে কোনোভাবে যদি স্পেশালাইজড করে সেই কাজটা যদি করানো যায়, যেটা সমাজের পক্ষে খুব ভালো, মঙ্গলজনক, তো এই রাজনীতি হেলদি রাজনীতি। কিন্তু তার জন্য রাজনীতিটাও দরকার ছিল, রাজনীতি ছাড়া কিছু হয়নি। তো আমার সেই ক্ষেত্রে আমার নিজস্ব ধারণায় আমি মনে করছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 100% লোকের রাজনীতিতে যোগাযোগ, অবদান, এগিয়ে আসা, এসবগুলো করা উচিত। হ্যাঁ, এখন যারা ভালো চাকরিজীবী, গভর্নমেন্ট জবস করেন, প্রাইভেটে বড় বড় জায়গায় উইপ্রো, কগনিজেন্ট এসব জায়গার সঙ্গে যুক্ত আছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্তই আছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্তই আছেন। তারা বলেন রাজনীতি করি না, কিন্তু তাদের বিভিন্নভাবে প্রচুর ইউনিয়নের সঙ্গে মতামত এক্সচেঞ্জ হয়। সো দ্যাট ইজ দ্য ম্যাটার এক্স্যাক্টলি। ইফ সামওয়ান অলসো টকিং অ্যাবাউট দ্যাট পলিটিক্স ইজ নট প্রপার,
So you are wrong. If it is social politics, there is some mistake, there is some problem, there is some errors. But whenever you are active, your friends are active, your union are active, there not to be wrong something. There that would be right. যদি আমি এইভাবে ভাবি কিছু একটা ভুল হচ্ছে, সম্মিলিতভাবে যদি সেটাকে পর্যালোচনা করে, যদি সেটাকে ভাবনা চিন্তা করে যে এটা ভুল, এটা ঠিক, এটা করা উচিত, এটা করা উচিত নয়, দেখবেন সুরাহা সব কিছু সঠিকভাবেই হবে। তো আমার যে আমি অ্যাকচুয়ালি লাইফে এলে সাধারণত অনেক যদি আমার লাইফে কথা বলতে হয়, অনেক মনস্তত্ত্ব নিয়েই কথা বলি। অ্যাজ বিকজ দ্যাট আই এম দ্য স্টুডেন্ট অফ হিউম্যান সাইকোলজি। হতে পারে আমি কোনো জায়গায় কলেজে ভর্তি হয়ে হিউম্যান সাইকোলজি পড়ছি না, বাট যখন আমি চিন্তা করেছি, সংকল্পবদ্ধ যে আমি একজন অভিনেতা বা আমি একজন সিঙ্গার হব, তো অভিনয় এবং সিঙ্গিং দুটোর একটা বড় জায়গা আমি বলে দিচ্ছি, হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি যদি মনস্তত্ত্ব, মানুষের মনস্তত্ত্ব যদি আপনি অতটা ধরতে না পারেন, তাহলে আপনি একটু কম দরের অভিনেতা, আপনি একটু কম দরের গায়ক। এই যে কিশোর কুমার, আমার তো মনে হয় কিশোর কুমার অভিনেতা, সিঙ্গার, তার থেকেও বড় জায়গায় উনি হিউম্যান সাইকোলজি নিয়ে বড্ড বেশি এক্সপার্ট ছিলেন। হিউম্যান সাইকোলজি নিয়ে বই পড়ে এক্সপার্ট হতেই যে এক্সপার্ট হবে তা কিন্তু নয়। সফলতা, কর্মের জায়গায় সফলতা পেতে গেলে আপনাকে হিউম্যান সাইকোলজি স্টাডি এবং হিউম্যান সাইকোলজি নিয়ে চর্চা এবং মানুষের সাথে মিশে মানুষকে বোঝা দরকার। হ্যাঁ, এখন যদি আপনি হিউম্যান সাইকোলজার বা যদি ওটাকে কি বলে আপনার ওদের সঙ্গে মেশেন যারা এই ডক্টরেটের কথা যদি বলি, অনেকজন ডক্টরেট আছেন, তারা হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশুনো করার পরে, মনস্তত্ত্ব নিয়ে পড়াশুনো করার পরে তারা হয়তো কোনো বিক্ষিপ্ত মাইন্ডের লোকেদের ট্রিটমেন্ট করে সুস্থ করেছেন। এরকম প্রচুর মানুষ আছেন যারা ওটাকে কি বলে, এটা আমি এমবিবিএসের টপিকে চলে গেলাম। আমার ওই টপিকে যাওয়ার উদ্দেশ্য নয়। আমার যে টপিকে যাওয়ার উদ্দেশ্য, যেটা আমার যেটা টপিক, আমি যেটা বলবো বলে ভাবছিলাম এবং বলার দরকার পড়ল, রাজনীতি, মানুষ, মনস্তত্ত্ব। আমার মেন টপিকটা এখনকার মতো মনস্তত্ত্ব, রাজনীতি, মানুষ এবং সমাজ। আমি সেই জন্য বলতে চাইছিলাম যেটা হচ্ছে কি, রাজনীতি, সমাজ, মানুষ, মনস্তত্ত্ব, এর মধ্যে একটাই কম্বিনেশন, একটাই যোগাযোগ, একটাই সংমিশ্রণ, সেটাই বোধহয় আমাদের ব্রেন। সমস্ত কিছু আমাদের ব্রেন কন্ট্রোলড। whether I'm thinking, I'm doing, whatever I'm doing, whatever I'm thinking, whatever I'm deciding to do, whatever I'm thinking about my future consultant, future আমি যে ভবিষ্যৎ ভাবছি, সব জায়গাটা একটা ব্রেনের কাজ আছে। ব্রেন সমস্ত কিছুর মধ্যে আমি যদি ভাবি ব্রেন ওয়ার্ক সঠিক, ব্রেন ওয়ার্ক আপনার যদি সঠিক থাকে, তাহলে সমাজের যদি উন্নতি করতে হয়, নিজের উন্নতি করতে হয়, কারণ আপনার সমাজ যেটা ভালো হবে সেই সমাজে আপনি আপনার নিজের উন্নতি ভাবতে পারেন। সমাজে যদি খারাপ থাকে তাহলে আপনার উন্নতি ভাবতে পারেন না, কারণ সমাজেই আপনাকে বাস করতে হবে, সমাজের সাথেই আপনাকে এগিয়ে চলতে হবে। তার জন্য যেটা দরকার, আগে মনস্তত্ত্ব, হিউম্যান সাইকোলজি সমস্ত নিয়ে ঘাঁটা উচিত, সমস্ত নিয়ে ভাবনা করা উচিত। এখন রাজনীতি, কেন রাজনীতির কথাটা বললাম?
রাজনীতি কিন্তু আমাদের যেটা বলা হয় রাজনীতি, পলিটিক্সটা যেন কোথাও একটা খারাপ উদ্দেশ্য বলা হয়, সেটা কিন্তু ভুল। পলিটিক্যাল সায়েন্স যদি আমি ভালোভাবে বিচার করি, সেটা মানুষের ভালোর জন্যই করা হয়েছে। এখন যে ব্যাপারটা আমি ভাবি, যদি একটা একতা, প্রচুর মানুষের প্রচুর যদি যোগাযোগ, একতা, গ্লোবালাইজেশন, নেটওয়ার্কিং সমস্ত কিছু যদি তৈরি হয়ে থাকে, তাহলে সমাজের উন্নতির জন্য ভাবতে গেলে, নিজের উন্নতির জন্য ভাবতে গেলে রাজনীতি দরকার। রাজনীতি মানেই কিন্তু কোনো দল, কোনো নেতা, এরম ব্যাপারটা নয়। না হলে রবীন্দ্রনাথ ঠাকুর ওই রচনাটা করতেন না। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। যাই হোক, গানটা কেন লেখা হয়েছিল, এটা রিপাবলিকেশন নিয়ে গানটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, মানে মানুষজনই সবাই রাজা। সেই জন্য আমরা মানে সরকার যদি ভাবি, সরকার কিন্তু অপোজিশন বলুন, যাই বলুন, সব কিছু নিয়ে সরকার, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত কুখ্যাত সব মানুষ নিয়ে সরকার, আমি আপনি সবাই সরকার। এখানে কোনো রাজা নেই, প্রজা নেই। কিন্তু যে ব্যাপারটা যে ব্যাপারটা উন্নতি অবনতির কারণ হিসেবে একটা জায়গায় পজিটিভ বা নেগেটিভ পয়েন্টে এসে যায়, সেটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স যদি হেলদি থাকে, পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ সব কিছুর মধ্যে উন্নতি। পলিটিক্স যদি আনহেলদি হয়ে যায়, ডিসকন্ট্রোল হয়ে যায়, তাহলে সবসময় মানব সমাজের জন্য ক্ষতিকারক দিকটা এনে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি মনস্তত্ত্ব বোঝেন, মানবিকতা বোঝেন, মনস্তত্ত্ব বোঝেন, একটা মানুষকে দেখলে, অবজার্ভ করলে আপনি বুঝতে পারবেন মানুষটা কি ভাবছে। এবারে আপনি যদি সেই অনুযায়ী আপনার পদক্ষেপটা নেন, একজন মানুষ তো গেল, আপনার সামনে যদি লক্ষাধিক মানুষ থাকে, আপনি কোনো পারফরমেন্স করছেন, আপনি বুঝতে পারছেন মানুষ আপনাকে নিচ্ছে না, মানে মানুষ কি ভাবছে ওই মুহূর্তে, মানুষ কি ভাবছে। আপনার পারফরমেন্স, আপনি স্টেজে কথা বলছেন, মানুষ আপনাকে শুনছে না। সবাই শুনবে তার কোনো মানে নেই, সবাই ভালোবাসবে তার কোনো মানে নেই, আবার সবাই ঘৃণা করবে তারও কোনো মানে নেই। এখন আপনি যদি শিক্ষিত মানুষ হন, আপনি যদি এতটাই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হন, মানুষকে বুঝতে শেখেন, তাহলে আপনি কোটি কোটি মানুষকে একটা সামনে দেখে বুঝতে পারবেন কত পার্সেন্ট মানুষ আপনাকে চাইছে, কত পার্সেন্ট চাইছে না। এখন কিশোর কুমার টপিকটা কেন চাইলাম, কেন বললাম, তার একটাই কারণ, কিশোর কুমার এমন কিছু গান গেয়ে গেছেন, এমন কিছু কাজকর্ম করে গেছেন, এমন কিছু অভিনয় করে গেছেন, যার জন্য মনে হয়েছে উনি বোধহয় হিউম্যান সাইকোলজি নিয়ে প্রচণ্ড বেশি, নিজের অজান্তেও হতে পারে, হয়তো বেশি সাধনা করেছেন, মানুষের সাথে বেশি মেশার ওনার সৌভাগ্য হয়েছে বা হয়নি, বা কিছু ভাবে হোক, উনি মানুষকে বুঝতেন বেশি। কারণ মানুষ কোন আবেগটা চাইছে, কোন অ্যাক্টিংটা, এক্সপ্রেশনটা, কমেডিটা চাইছে, কোন গানটায় কিভাবে উচ্চারণ করলে, শুধু কিশোর কুমার বলে নয়, এর পরবর্তী প্রজন্মে প্রচুর মানুষ, কুমার শানু, মোহাম্মদ রফি তো ছিলেনই, এই যে যারা পপুলার, যারা এতটা বিখ্যাত, এই যে ব্যক্তিরা, এরা অনেকটাই হিউম্যান সাইকোলজি বেশি বোঝেন। তার একটা কারণ আমি বলবো, আমি একটা টপিক শুনেছি, কার থেকে শুনেছি বা কিভাবে জেনেছি সেটা আমি বলছি না, কিন্তু বলছি, অমিতাভ বচ্চন একটা জায়গায় বলেছেন, অমিতাভ বচ্চন, আমি এক বাক্যে সবাই বলবে অমিতাভ বচ্চন বিশাল বড় একজন অভিনেতা। এখন ব্যাপারটা হচ্ছে কি, সুপারস্টারও ছিলেন। এখন ব্যাপারটা কি, অমিতাভ বচ্চন একটা জায়গায় বলছেন, ওনার বক্তব্য, উনি যখনই ক্যামেরার সামনে অ্যাক্টিং করেন, উনি টিভিতে, মনিটরে, প্রজেক্টে দেখে নেন, দেখে নিয়ে
ওনার সেন্স বলে, এইটা মানুষ নেবে, এইটা মানুষ নেবে না। একই রকমের অ্যাক্টিং, মানে যেটা ওনার একটা সিনেমা ছিল, সিনেমাটার নামটা আমার এক্ষুনি ফট করে মনে পড়ছে না। সিনেমাটাতে উনি একটা খুব জটিল অভিনয় করেছেন এবং সেখানে অনেক রকম ডায়লগ ছিল। উনি এক লেন্দি ডায়লগ, প্রায় 15 মিনিটের ডায়লগ উনি উনি বলেছেন। বলার পরে উনি রেকর্ড হওয়ার পরে ডাইরেক্টর বলেছে অসাধারণ অভিনয় হচ্ছে। এটা সিনেমাটার নামটা মনে পড়ছে না, অসাধারণ, যেখানে অ্যাকচুয়ালি একটু আর্টের উপরই সিনেমাটা হচ্ছিল। এবং অমিতাভ বচ্চন নিজে পুরোটা দেখেছেন, নিজের অ্যাক্টিংটা, রেকর্ডটা টিভির মনিটরে দেখে বললেন কিচ্ছু অভিনয় হয়নি, এটা মানুষ একদম নেবে না, এটাকে মুছে দাও, ডিলিট করে দাও, এটাকে আমাকে বারবার দেখিও না। উনি একবার দেখে বলেছেন। ডাইরেক্টর ওটা বোঝেননি কেন বললেন, উনি আবারও আর একটা শট দিলেন এবং সেই শটটা উনি আগের শটটাকে চিন্তা করে যে কারেকশন করবার নিশ্চয়ই তাই করেছেন ওনার বক্তব্য অনুযায়ী। এবং উনি দেখে বললেন এই শটটা দেখো, এইটা মানুষ নেবে, এইটা মানুষ ভাববে, এইটা মানুষকে মনে রাখাবে যে অমিতাভ বচ্চন একজন বিশাল মাত্রার অভিনেতা। আগের শটটা নয়, কিন্তু ডাইরেক্টর থেকে শুরু করে সবাই যারা অমিতাভ বচ্চনের সঙ্গে ফুটেজটা দেখছিলেন মনিটরে, টিভিতে, তারা কিন্তু কোনো জায়গাতেই ধরতে পারলেন না আগের শট আর এই শটের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা অমিতাভ বচ্চন বুঝেছিলেন। তো এই যে বক্তব্যটা কেন বলছি, হিউম্যান সাইকোলজি, অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে, আপনাকে প্রচুর মানুষের সাথে কালচার করতে করতে, মিশতে তাকে ভাবতে সঙ্গে অভিনয় জগতের সঙ্গে থাকতে আপনাকে হিউম্যান সাইকোলজি বুঝে নিতে হবে। তার সঙ্গে পড়াশুনো করলেন, আবার না করতে পারলেও কিছু এসে যায় না। এখন যে ব্যাপারটা বলতে চাইছি, কেন বললাম যে আপনাকে পড়াশুনো না করলেও কিছু এসে যায় না, তার একটা কারণ, সব কিছু যে আপনাকে পুঁথিগত বিদ্যা নিয়ে ভাবতে হবে তা নয়। আপনি যদি এটা ভালো করে দেখেন, একজন বাজারে বসে থাকা, বাজারে মানে ওই মাছের বাজার, আলুর বাজার, পটলের বাজার, এই যে বাজারে বসে থাকা একজন বিক্রেতা, আলু ব্যবসায়ী, সে যদি বেশ বয়স্ক হয় এবং অনেক কাল ধরে সে যদি আলুর ব্যবসা করতে থাকে এবং তার যদি ব্যবসা সফল হয়, তাহলে তার কথা বলা, তার মানুষকে বিচার করা, মানে আমি একটা উদাহরণ দিলাম, তার বিচার করা মারাত্মক ক্ষমতা। সে আপনার মনের মতো করে কিছু কথা বলে, প্রশংসা বা কিছু এমন কথা বলে, মানে এক একজনের এক একটা টেকনিক, কারণ আপনাকে কিন্তু ও বুঝছে, আপনাকে বলে নয়, প্রচুর মানুষকে ও বুঝছে। এবং আপনি যদি অনেকবার যেতে থাকেন তাহলে আপনাকে আরও বেশি বুঝবে, কারণ ওরা ওই অবজার্ভ করে মানুষকে বোঝার ক্ষমতা ওরা রাখেন। এই যে স্কিলটা এটা অভিনয় জগতের জন্য খুব দরকারি, এবং এটা রাজনীতির জন্য খুব দরকারি, এবং এটা সব ক্ষেত্রে খুব দরকারি এখনকার দিনে। আগেকার দিনের কথা আমি বলছি না, এখনকার দিনে যদি আপনাকে মার্কেট করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে জবস বলুন, মানে যদি প্রাইভেটাইজেশন বোঝেন, যদি গভর্নমেন্ট যদি জব বোঝেন, যে কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রেই এখনকার দিনে মার্কেট যখন কম্পিটিশনের মার্কেট, তখন আপনাকে হিউম্যান সাইকোলজি একমাত্র বড় আর ছোটোর মেপে দিতে পারে। আপনি যদি মানুষের মতো করে বুঝতে পারেন, তাহলে আপনি মানুষের সঙ্গে খুব সুন্দর মিশে যেতে পারবেন, মানুষের সঙ্গে কালচার করতে পারবেন, মানুষের ভেতরটা বুঝতে পারবেন, এবং মানুষকে যখন প্রচুর কিছু কথা বলতে পারবেন, মিশতে পারবেন, তাহলে আপনার সমস্ত স্কিল থেকে শুরু করে সমস্ত জিনিস খুব একটা ভালো পর্যায়ে যাবে। তার জন্য যেটা দরকার, সাইকিয়াট্রিস্ট যে বক্তব্যটা দেয়, সাইকিয়াট্রিস্টের যদি আপনি মানে হচ্ছে তার সাথে যদি রিসার্চ যারা করে সাইকিয়াট্রিস্টের ওপরে, তাদের সঙ্গে যদি মনস্তত্ত্ব নিয়ে কথা বলেন, তারা একটা জিনিস খুব ভালো পয়েন্ট বলেন। আমি এটা শুনেছি, আমি প্রচুর মানুষের সাথে সাংবাদিকতার সোর্সে প্রচুর মানুষের সাথে কথা বলতে, এবং সাইকিয়াট্রিস্ট যারা থাকেন, অ্যাকচুয়ালি মনস্তত্ত্ব বিচার যখন হয়, কোনো খুন হয়ে গেছে, কোনো কিছু হয়ে গেছে, সেই সময় যারা রিসার্চ স্কলার তারা নিজেরা কিছু বক্তব্য রাখেন ওই খুনের মোটিভটার সম্পর্কে।
সেই ক্ষেত্রে যে রিপোর্টার হয় বা যেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকে তাদের সঙ্গে অনেক কিছু কথোপকথন হয় এবং অনেক নর্মাল কথাও হয়, অনেক জটিল কথাও হয়। এবার সাইকিয়াট্রিস্ট বা মনস্তত্ত্ববিদদের মতে তারা বলে থাকেন, এবং এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব, প্রচুর মানুষের সঙ্গে মেশা দরকার, প্রচুর মানুষের সাথে কালচার করা দরকার, প্রচুর মানুষের সাথে বন্ধুত্ব করা দরকার। এরকম ভাববেন না এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো, এই মানুষটা জটিল, এই মানুষটা সরল। কারণ বিভিন্ন ক্ষেত্রে একজন সরল মানুষও জটিল হতে পারে, একজন জটিল মানুষও সরল হতে পারে, সেটা নির্ভর করে, সেটা আপনাকে বুঝতে হবে। এবং প্রচুর মানুষের সঙ্গে যখন অনেকটা দীর্ঘ সময় আপনি মিশবেন, কথা বলবেন, কালচার করবেন, তর্ক বিতর্ক বাদ বিবাদের মধ্যে দিয়ে যাবেন, তখন আপনি হিউম্যান সাইকোলজি অনেকটা বুঝে যাবেন। তখন আপনার যে কোনো কাজ করতে, অভিনয় তো ছেড়ে দিন, গান বাজনা তো ছেড়ে দিন, জব করতে আর মার্কেটিং সেলস, এই জবে আপনাকে হিউম্যান সাইকোলজি মারাত্মক আকারে কাজ করে। আপনি যতটা মানুষকে ভালো বুঝবেন ততটা আপনি প্রোডাক্ট কমিউনিকেশন, প্রোডাক্ট সেলিং হবে। এমনকি এখনকার দিনে যেটা দরকার পড়ে, টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে মানুষকে বোঝা। আপনি মানুষকে বুঝতে পারবেন টেলিফোনিক কনভারসেশনে, কারণ ওগুলো বিভিন্ন র্যাঙ্কে মাপ করা থাকে। অ্যাবিউসিভ কাস্টমার, কোঅপারেট কাস্টমার, বিভিন্ন মার্কসে বিভিন্নভাবে চলে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি টেলিফোনিক কনভারসেশন করেন, মানুষ অ্যাবিউসিভ না, অ্যাবিউসিভটা তো আপনি বুঝতেই পারবেন। অ্যাবিউসিভ কাস্টমারকে আপনি ট্যাকল করতে পারবেন কি স্কিলে, সেটা আপনাকে কোম্পানি ধারণা দিতে পারে। কিন্তু মেনলি কোম্পানি যত না ধারণা দেবে, আপনার নিজের বুদ্ধি তার থেকে বেশি সচল করতে হবে, নাহলে ওই জব ফিল্ড আপনার জন্য নয়, মার্কেটিং রিলেটেড জব ফিল্ড আপনার জন্য নয়। এখন মার্কেটিং জব ফিল্ডে যদি প্রচণ্ড বড় কিছু করতে হয়, মার্কেটিং কথাটা কেন বললাম বা সেলস কথাটা কেন বললাম, এখন প্রত্যেকটা জিনিসই সেলসের উপর নির্ভরশীল। একটা গভর্নমেন্ট, একটা প্রাইভেট, সবাই মার্কেটিং সেলসের উপরেই নির্ভরশীল। না হলে গভর্নমেন্ট মানে বড় জায়গায় বড় কিছু নাম করতে পারবে না, প্রাইভেট বড় জায়গায় বড় কিছু নাম করতে পারবে না, ফলে গ্রোথ নামবে, গ্রোথ উঠবে না। শেয়ার মার্কেট নামবে, গ্রোথ নামবে। যদি একটা সরকার, যে কোনো দেশের সরকার যদি কমিউনিকেটিভ, যদি মানে কি বলা যায়, আপনার যোগাযোগ স্থাপন, সরকারের মন্ত্রিত্ব, সরকারের নেতারা যদি সাধারণ মানুষের সঙ্গে, পিছিয়ে পড়া, এগিয়ে চলা, মধ্যবিত্ত সব মানুষের সঙ্গে সমানভাবে কোঅপারেট করে, সমানভাবে কমিউনিকেশন করে না চলতে পারে, কমিউনিকেশন যদি গ্যাপ দেখা যায়, তাহলে সরকার ডাউন খাবে। এটাই, এই যে সমস্ত কিছুভাবে চলা, সবার সাথে মিশে চলা, সবার সঙ্গে মানে কমিউনিকেশন এরার্স যাতে না দেখা যায়, তার জন্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে সবাই খুব সচেতনভাবে এগোনোর চেষ্টা তারা সবসময় করেন। তার জন্য লাগে হিউম্যান সাইকোলজি, আর সেটাকেই হিউম্যান সাইকোলজির একটা অন্য রূপ, এই যে গঠনগত, সংগঠনগত, এই যে রাজনীতির মধ্যে বলা হয় সংগঠন করো, মানুষের সাথে মেশো, কমিউনিকেশন এরার্স যাতে না থাকে তার জন্য সব করা হয়। সংগঠন করলে একজন মানুষকে দিয়ে 10জন মানুষের সঙ্গে যোগাযোগ, সংগঠন মানে নেটওয়ার্ক। তো এইটা টোটাল যদি আপনি ভাবেন, এটাই কিন্তু রাজনীতি। এই নেটওয়ার্কিং বা এই কমিউনিকেশন সিস্টেম বা এই সংগঠন, যে অর্থে আপনি বলেন না কেন, এই টোটাল ম্যানেজমেন্টটাকেই বলা হয় রাজনীতি। রাজনীতি মানে এটাই নয় যে একটা ভাষণ দেওয়া, রাজনীতি মানে এটাই নয় যে পতাকা তুলে কোনো কিছু স্লোগান দেওয়া, ওটাই রাজনীতি নয়। রাজনীতি, আমি আপনি সবাই রাজনীতির মধ্যে একটা অংশ হতে পারি, কিন্তু রাজনীতিটা হেলদি সবসময় থাকা দরকার। এবং রাজনীতিতে যদি হেলদি থাকে, তাহলে ভারতের উন্নতি, পৃথিবীর উন্নতি, যেখানে যা ভাবেন না কেন, সেই সিস্টেমের উন্নতি মানেই আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বড় জায়গায় কিছু অ্যাচিভ করতে পারবেন। এখন কেন বললাম প্রত্যক্ষ বা পরোক্ষ, কারণ সব কিছু প্রত্যক্ষভাবে করা উচিত নয়, করা যায় না।
পরোক্ষভাবে অনেক কিছু করতে হয়, পরোক্ষভাবে এই জীবনে এগিয়েও অনেকভাবে চলতে হয়। আপনি একটা কাজ করেন কিন্তু পরোক্ষভাবে ৫০০টা কাজ করেন। অনেকের বক্তব্য আমি শুনেছি, আমি একটা কাজ একইভাবে করে গিয়ে সফলতা পেয়েছি। কথাটা ভুল, হয় না। যে ব্যক্তি বলছে সে মিথ্যে কথা বলছে। সে একটা কাজ করছিল ঠিকই, সঙ্গে পরোক্ষভাবে ৫,০০০টা কাজ করছিল। আপনি ভালো করে তার দিনপঞ্জির থেকে শুরু করে সমস্ত জিনিসটাকে ডিটেলসে দেখবেন। সে আর যদি একটা সফল ব্যক্তি হয়, সফলতা পেয়েছে, তার একটা কাজের মাধ্যমে সফলতা, একটা কাজে সফলতা পেয়েছে, কিন্তু পরোক্ষভাবে সে ৫,০০০টা ১০,০০০টা কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত ছিল, থাকছে, যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। এটা ভালো করে বিশ্লেষণ করবেন, ভালো করে চিন্তা করবেন, বাস্তবটা কিন্তু তাই। একজন আমি যদি বলি একজন সরকারি চাকরিজীবী, সে সরকারি চাকরি ছাড়া পরোক্ষভাবে কিছুই করেনি, রাজনীতি করেনি, কিছুই করেনি, সমাজের মধ্যে যোগদান নেই, ভুল, এটা হয় না। রয়েছে তার, কিন্তু রয়েছে পরোক্ষভাবে। পরোক্ষভাবে সে নেটওয়ার্কিং করেছে, পরোক্ষভাবে সে সংগঠন করেছে, প্রত্যক্ষভাবে নাও করতে পারে, ঝান্ডা হাতে কোথাও নাও ঘুরতে পারে, বিশাল স্লোগান নাও দিতে পারে, মিটিংয়ে বা ওই পাবলিক ফ্রন্টে উঠে ২ কোটি লোকের সামনে চিৎকার করে গলা ফাটিয়ে কিছু নাও বলতে পারে, বা ৫০টা লোককে একসাথে বসে বসে চায়ের আড্ডা চা না খেতে পারে, কিন্তু সে ছিল, তার যেগুলো করার দরকার ছিল সেগুলো সে পরোক্ষভাবে করেছে, কাউকে বলার প্রয়োজন মনে করেনি। তো রাজনীতি, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, কিছু মানুষের বক্তব্য রাজনীতি নাকি খুব ক্ষতিকারক, কিন্তু রাজনীতি ক্ষতিকারক কি ভালো সেটা বিশ্লেষণ ওভাবে করা যায় না। মানুষ জবে থেকে মানুষ সেই আদিমকালে গুহা জীবন এবং যবে থেকে মানুষ সংগঠন, যবে থেকে মানুষ গ্রুপ করতে শিখলো, তবে থেকে মানুষ উন্নতি করতে শিখলো। মানুষের ব্রেনটাই এমন ছিল যে মানুষ এটা বুঝেছিল উন্নতির মূলে মানুষের একটা দল দরকার, একটা দল, হাজারটা দল, এরম করতে 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 মানুষের একটা গ্রুপের দরকার। সবাইকে নিয়েই গ্রুপ হয়, কিছু জনকে ছেড়ে দিয়ে বা কিছুভাবে হয় না। এই গ্রুপের দরকার, এবং ওই যে গোষ্ঠী জীবন মানুষ যে সময় গুহাজীবী আগুন আবিষ্কার করতে পারেনি, যখন মানুষ বর্ষা মানে সবে কেটে কুটে কিছুভাবে তৈরি করে পাথরের ভোঁতা অস্ত্র দিয়ে শিকার করতে শিখেছে, একা শিকার করতে পারেনি, তার দলবল তৈরি হয়েছে, বুঝতে পেরেছে যে তার দলবল দরকার, তার সমস্ত কিছু গোষ্ঠী দরকার, তার থেকে টেকনোলজি আস্তে 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 ডেভেলপ করেছে, ওই আগুন জ্বালানোর থেকে, চাকা আবিষ্কার থেকে, সমস্ত কিছু। কিন্তু মানুষ একা থাকলে কিছুভাবে পারতো না। কিন্তু এই যে গোষ্ঠীবদ্ধ জীবন, যবে থেকে মানুষ একের সঙ্গে একে ২, ৩, ৪, ৫ এক এক করে যোগ করতে শিখেছে, তবে থেকে কিন্তু মানুষ রাজনীতির মধ্যে পদক্ষেপ করেছে, এবং সমাজ যবে থেকে তৈরি হতে শুরু করেছে, রাজনীতি আরও ডেভেলপ করেছে। সেই জন্য এইভাবে বলা বোধহয় কিছু শিক্ষিত মানুষের উচিত নয় যে রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, রাজনীতি খুব খারাপ। প্রত্যেকটা রাজনীতি খুব ভালো। রাজনীতি যদি না থাকে তাহলে সমাজে কোনো সিস্টেম থাকবে না। একটা যদি উন্নত, আমরা যদি ধরে নিই, আমরা সবসময় বলে থাকি আমাদের বক্তব্য, আমেরিকা সব থেকে উন্নততম দেশ। আমেরিকা উন্নততম দেশ হলেও আমেরিকার মধ্যে পলিটিক্স আছে, কিন্তু তার মধ্যে যে পলিটিক্সটা আছে সেটা সবার ভাবনাতে একটা হেলদি পলিটিক্সই চলে। অন্য দেশ, যদি আমি তর্কের খাতিরে বিচার করে নিই, পাকিস্তানের রাজনীতি যত না আছে, গোষ্ঠীদ্বন্দ্ব তার থেকে বেশি আছে, এবং মানুষের সঙ্গে একতাবদ্ধ আছে ঠিকই, কিন্তু আবার বিশ্বাসঘাতকতা অতিরিক্ত পরিমাণের আছে, যার জন্যই বোধহয় পাকিস্তানের উন্নতির থেকে পাকিস্তান এক জায়গায় আটকে যাওয়াটা মারাত্মক আকার। এবং পাকিস্তানের মধ্যে যেটা আছে ধর্মীয় কিছু কুসংস্কার আছে, যেটা ভারতবর্ষের মধ্যে নেই। ধর্মীয় কুসংস্কারটা ভারতবর্ষকে এতটাই করেনি, যার জন্য ধর্মীয় কুসংস্কারের জন্য পাকিস্তান সর্বক্ষণ চিন্তা করছে ভারতকে কি করে ডাউন খাওয়ানো যায়। ওরা যদি ভারতকে কি করে ডাউন খাওয়ানো যায় চিন্তাটা না করে ওরা যদি চিন্তা করতো যে পাকিস্তানে কি করে উন্নতি করা যায়,
তাহলে ওরা অনেক উন্নত দেশ হতো। গোষ্ঠীবদ্ধভাবে যদি সবাই সর্বক্ষণ চিন্তা করতো কী করে ব্যবসা করা যায়, কী করে ইন্টারন্যাশনাল কিছু করা যায়, কী করে আরও টাকা ইনকাম করা যায়, কী করে আরও উন্নতি করা যায়, দেশকে উন্নতি করা যায়, তাহলে পাকিস্তান অনেক উন্নতি করতো। কিন্তু পাকিস্তানের চিন্তাভাবনাটা অন্য জায়গায়, আর ভারতের চিন্তাভাবনার মধ্যে কিন্তু এটা আছে। ভারতের মধ্যে প্রত্যেকটা রাজ্যেই কিছু না কিছু হলেও, পলিটিক্স থাকলেও, খারাপ পলিটিক্স থাকলেও, পলিটিক্স থাকবেই, কিন্তু খারাপ পলিটিক্স কিছুটা থাকলেও কিছুটা ভালো পলিটিক্স আছে, হয়তো বেশিরভাগটাই ভালো পলিটিক্স, যার জন্য হয়তো প্রত্যেকটা রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ কিছুটা হলেও উন্নতির জায়গায় নিজেকে রেখে দিয়েছে। যার জন্য আমার মনে হয়, আমার যেটা বক্তব্য ছিল, শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষদের নিয়েই সব মানুষই রাজনীতিতে স্টেপ আউট করা উচিত, রাজনীতির মধ্যে থাকা উচিত। হ্যাঁ, প্রচণ্ড রাজনীতি করছি, যেটা খারাপ রাজনীতি করে ফেলছি, এর পেছনে লাগা, ওর পেছনে কিছু ক্রিটিক্সবাজি করা, ওই রাজনীতিকে মানব সমাজ খুব একটা পছন্দ করে না, মানব সমাজ খুব একটা পছন্দ করে না। রাজনীতি এমনই করা উচিত যাতে আমার উন্নতি, আপনার উন্নতি, সবার উন্নতি, এবং সবাই সব কিছু যাতে এগিয়ে চলার পথের দিশা পায়। যার জন্য আমি বললাম যে রাজনীতিতে নাবা প্রত্যেকটা মানুষের উচিত। আমি প্রত্যক্ষভাবে রাজনীতি করি না, পরোক্ষভাবে আমি রাজনীতির সঙ্গে এবং প্রতিটা রাজনীতির সঙ্গে আমি যোগসূত্র স্থাপন করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যাতে কোনো ভালো কাজ করা যায়, আমার সমাজেরই একটা হোক, আমার দেশেরই একটা হোক, আমার এলাকারই একটা হোক, করবার চেষ্টা করি, পরোক্ষভাবে চেষ্টা করি। হয়তো তাতে কিছু রাজনৈতিক ব্যক্তির, যাদের হয়তো আয়টাই রাজনীতি থেকে আসে, তাদের কিছুটা চক্ষুশূল আমি হয়ে যাই। কারণ আমি তো অন্যায় কথা বলি না, অন্যায় সাপোর্ট করি না, আমি চেষ্টা করি ন্যায়গতভাবে যেটা মনে হচ্ছে প্রতিবাদ করা উচিত ঠিক প্রতিবাদ করে দিই, এবং অন্যায়ের বিরোধিতা আমি সবসময় করে যাই। তাতে কিছু রাজনৈতিক লোকের হয়তো আমাকে নিয়ে মানে তাদের দুশ্চিন্তা, এবং তাদের ঘুম আসছে না, হয়তো আমাকে ডমিনেট করবার অনেক চিন্তা তাদের মধ্যে বাসা বাঁধে, সে থেকে অনেক কিছু তারা করে থাকে, সেটা নিয়ে আমি কোনো গ্রাহ্য করি না। কারণ আমি জানি যে প্রত্যেকটা মানে পজিটিভ, প্রত্যেকটা ভালো কাজের পেছনে কিছু জিনিস আছে, যেটাকে বলা হয় স্বর্গীয় বা ঈশ্বরীয়, বা যে কোনো ধর্ম নিয়ে আমি এত বলছি না, যে কোনো ধর্মের যে কোনো কিছু যেটাকে বলা হয় ভালো, সেই ভালোটা আপনাকে একটা এনার্জি দেয়, সেই এনার্জি আপনাকে কোনোভাবে আপনার ক্ষতি করতে দেয় না। আপনি ভালো কাজ করুন, সমাজের ভালো কাজ করুন, সমাজের জন্য ভালো ভাবুন, প্রত্যেকটা সময় ভালো পজিটিভ আপনি নিজের চিন্তাধারা থাকুন। হয়তো কখনো কখনো আপনাকে একটুখানি স্ট্রাগল করতে হবে, কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন আপনার জয় হবেই, এবং আপনাকে জয়ের পেছনে ওই ওপরে কেউ না কেউ, এমন একটা কিছু ওপরে বা আপনার মধ্যে কোনো জায়গায় কেউ না কিছু না কিছু পজিটিভ এনার্জি আপনার জন্য তৈরি করে দেবে, এবং তাতে আপনি যাই হোক না কেন জীবনে এগিয়ে চলবেন, জীবনে বিখ্যাত, জীবনে সম্মানীয় একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। এটা আমার মানসিকতা, এটা আমার চিন্তাধারা। আমি এইসব চিন্তাধারাগুলো রাস্তাঘাটে সবাইকে বলে বেড়ানোর ইচ্ছা রাখি না, কারণ সেটা চিন্তাধারা হবে না, সেটা ভাষণ হয়ে যাবে। ভাষণ আমি দিতে আসিনি, আমি আমার চিন্তাধারা, আমার মনস্তত্ত্ব, আমার মানসিকতা আমি শেয়ার করি, এবং লাইভে বারবার আমি নক করি, আমি শেয়ার করি, লাইভে গান বাজনাও করি, কারণ গান বাজনাগুলো আমার খুবই ভালো লাগে, গান যে সঙ্গীত খুবই ভালো লাগে, সেই জন্যই চেষ্টা করি যাতে গায়ক হতে পারি, সেই জন্যই চেষ্টা করি আমি অভিনেতা হতে পারি, কারণ অভিনয় শিল্প আমার খুব ভালো লাগে, যেটা মানে পৃথিবী বিখ্যাত শিল্পীরা শিল্পী হওয়ার পেছনে মেন কারণটা দিয়েছিলেন, তাদের যে কর্মের জন্য তারা বিখ্যাত, সেই কর্মটা করতে তাদের আলটিমেটলি খুব ভালো লাগে। মানে আপনি যদি মাইকেল জ্যাকসনকে জিজ্ঞেস করেন, আপনি যদি কিশোর কুমারকে জিজ্ঞেস করেন, আপনি যদি ম্যাডোনাকে জিজ্ঞেস করেন, আপনি যদি মানে কি বলা যায় মোহাম্মদ রফিকে জিজ্ঞেস করেন, আপনি পৃথিবীর যত বিখ্যাত সিঙ্গার আছে
তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কেন গানটা গায়, কারণ তাদের প্রথম মেন কথা গানটা ভালো লাগে। আর অভিনেতারা কেন এত অভিনয় করে, কেন এত মানে হচ্ছে কি জীবনে খেতে না পেলেও অভিনয়টা করব, বা খেতে না পেলেও গান বাজনাকে চালিয়ে যাব, কারণ ওটা তো ভালো লাগে, ভালো লাগে মেন কথা। তারপরে আপনার বিখ্যাত হওয়া বা বিখ্যাত না হওয়ার পেছনে অন্য কারণ, অন্য ভাবনা চিন্তা, কিন্তু আগে তো ভালো লাগাটা থাকতে হবে। যে কাজটাই করবেন না কেন খুব ভালোবেসে করুন। আপনি রাজনীতিটাও ভালোবেসে করুন, বা দেখবেন আপনি রাজনীতির মধ্যেও একটা ভালোবাসা পাবেন। রাজনীতি আমি এটা বলছি না যে মানে হচ্ছে কি হঠকারী বা বাজে রাজনীতি করবেন। ভালো রাজনীতি করুন, সমাজের জন্য ভালো করুন, সমাজের জন্য এগিয়ে যান। যে দেখুন এখানে অন্যায় প্রতিবাদ করা দরকার, ওখানে এটা পরিবর্তন করা দরকার, ওটা ভালো হবে, এটা হবে, আপনি এগিয়ে যান। প্রথমে আপনাকে না মানলেও পরে আপনি দেখবেন আপনার যদি ভালোবাসা থাকে তাহলে আপনি রাজনীতিতেও বড় জায়গা অ্যাচিভ করবেন। হ্যাঁ, এখন যদি আপনার রাজনীতিতে এরম মনে হয় যে অল্প কিছু পয়সা, কিছু একটা চাকরি পেয়ে নেবো, টুক করে অল্প কিছু পয়সা পকেটে পুরে নেবো, সেটা খারাপ হোক ভালো হোক, তাহলে আপনি রাজনীতির জন্য নন। আপনি রাজনীতির জন্য তাহলে নন। আপনাকে এটাও হতে হবে, আপনার যদি কোনো একটা নেতা কেউ যদি আসে, মানে মেনে নিচ্ছি আপনি একাই রাজনীতি করছেন, একলা চলো নীতি নিয়েছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যাই হোক, যদি তবে একলা চলোর নীতি নেন, তাহলে আপনি আপনার যদি মানসিকতা কখনো মনে হয় যে নেগেটিভ, আপনি ওটাকে বর্জন করুন। আপনি 500 বার চিন্তা করুন পজিটিভ কী করে ভাবা যায়। আর যদি আপনি সংঘবদ্ধভাবে চলেন, গ্রুপে চলেন, তাহলে আপনার যদি কোনো নেতা বা কোনো মেজরিটি যদি বলে যে এই কাজটা করতে হবে, কিন্তু আপনার যদি মনে হয় এই কাজটা করা উচিত হবে না, অন্যায় হবে বা ভুল হবে, যদি আপনার সেই বুদ্ধি থাকে, তাহলে আপনি সেই কাজটা করবেন না এবং সেই কাজটাকে প্রশ্রয় দেবেন না, এবং সেই সময়টায় সেই কাজটার থেকে আপনি নিজেকে সরিয়ে রাখবেন। যতই বড় পৃথিবী বিখ্যাত নেতা আসুক, কিন্তু যদি আপনার মনে হয় কাজটা ভুল হচ্ছে, তাহলে সেই কাজটার মধ্যে আপনি নিজেকে রাখবেন না, আপনি ওখান থেকে সরে যাবেন। আপনি ওটা নিয়ে কোনো কমেন্ট দেবেন না, ওটার থেকে নিজেকে একদম শূন্য রাখবেন। অন্য কাজ করুন, যে কাজ ভালো, যে কাজটা মনে হচ্ছে মন ভালো লাগছে এবং কাজটা ভালো হচ্ছে, সেই কাজটাই করুন। তখন আপনার নেতার কথা কেন, আপনি নিজেই আরও এগিয়ে যান। আরও জিনিস বলবো, সমাজের বুকে শুধু যে টাকা ইনকাম করব, শুধু যে ব্যবসা করব, শুধু যে চাকরি করব, তাছাড়া আর আপনার কিছু করার নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার অনেক কিছু করার আছে। আপনাকে ভগবান কিছু না কিছু বিশিষ্ট গুণ দিয়েছে। হতে পারে আপনি গান বাজনা পারেন না, আচ্ছা, হতে পারে আপনি অভিনয় পারেন না, হতে পারে আপনি গলার সাউন্ডটা ভালো, আপনি আবৃত্তি পারেন। কিছু এমন একটা কিছু ন্যাক রাখুন যেটা আপনি মানে করলে আপনার দেখবেন ন্যাকটা, মানে ন্যাক এমন একটা জিনিস, হবিস এমন একটা জিনিস, যেটা করলে না অনেকটা সময়ের জন্য অনেকটা রিলিফ হওয়া যায় নিজেকে। অনেক জটিল মাইন্ড, অনেক কাজের প্রেশার সমস্ত থেকে রিলিফ দেবে আপনার যদি একটা হবি থাকে। হতে পারে আপনার ছবি আঁকা হবি, হোক কবিতা লেখা হবি, সেটাও হতে পারে, সেটা আপনার মতো করে, কিন্তু একটা হবিও অন্তত রাখুন। এবং দরকার পড়লে মানে আপনি হবিটাকে নিয়েও কনসার্ন থাকুন, এবং দরকার পড়লে আপনার প্রতিবাদ হবিস দিয়েও হতে পারে, আপনার রাজনীতি হবিস দিয়েও আসতে পারে, পরোক্ষ রাজনীতি আপনার হবিস থেকে আপনার রাজনীতির মধ্যে থাকতে পারে। এমনকি আপনি কোনো একটা কাজ ভুল করেছেন, আপনি সেটাকে প্রকাশ্যে বলতে পারছেন না, কিন্তু আপনার যে হবি, হয়তো আপনি কবিতা লেখেন, হয়তো আপনি গান করেন বা এমন একটা কিছু করেন যেটা দিয়ে আপনি আপনার কাজটা ভুল বোঝাতে পারলেন, প্রতিবাদ করলেন। তো এটা একটা মনস্তত্ত্বের কথা বলছিলাম। অনেক মানুষ আছে যে কাজটা সেই সময় করে ফেলেছেন এবং করার পরে উনি পস্তাচ্ছেন এবং উনি অনেক জটিলতার শিকার হচ্ছেন, হয়তো সব থেকে বেঁচেও সরে যাচ্ছেন। কিন্তু কোন জায়গায় ওনার মনে হয়েছে একটা প্রতিবাদ, ওনার নিজেরই কাজটার মধ্যে থাকা ছিল, নিজেরই কিছু অংশগ্রহণ করেছিলেন, কিন্তু একটা প্রতিবাদও ওই কাজটার জন্য করা দরকার। উনি ওনার সৃষ্টিকর্ম বা ওনার যে মানে হচ্ছে কি হবি, বা ওনার যে মানে কোনো একটা এক্সট্রা কাজ,
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে উনি একটা কিছু নিদর্শন রেখে গেলেন, যার মাধ্যমে বোঝা গেল উনি নিজের করা কাজটাকেই, নিজের অংশগ্রহণ করা কাজটাকেই বা নিজের পরোক্ষভাবে যুক্ত হওয়া কাজটাকেই উনি নিজে প্রতিবাদ করে কিছুটা হলো মেন্টালি উনি সেটার মধ্যে ইনভলভমেন্ট নিয়ে নিজে মেন্টাল মানে মানসিক শান্তিটাকে নিয়ে শান্তির মধ্যে নিজেকে ইনভলভ করলেন। এটা বড় লোকে বড় বিখ্যাত ব্যাপার থাকে, এবং সেটা যদি বলা যায় আপনাকে উদাহরণও দেওয়া যায়। মানে কেন বলছি তার একটা কারণ, উদাহরণ হিসেবে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা একটা জটিল উদাহরণ হবে, ছেড়ে দিন, আমি সেই উদাহরণের মধ্যে যাচ্ছি না। আপনি ভালো করে, আমি যে টপিকটা বললাম, যে ঘটনাগুলো বললাম, সেটা যদি খুব গুরুত্বপূর্ণ লেগে থাকে আপনি নিজে সার্চ করুন, নিজে আগে পড়াশুনো করুন, দেখবেন অনেক উদাহরণ আপনি নিজেই পাবেন। সো whether you are also talking about sense of your mind, whatever your work activities, on that way I think that you have to be grow up with your political nature, with your political group, with your political involvement, or with your social. Whenever you are social, you are also involved with politics. Other way, if your politics is not that suitable in this society, so you are not properly social. So for that way you have to be engaged with your local people, your locality, your social people. Then you can achieve your success about politics, about your job, about your every type of your activities. So those way, whenever you are thinking that you are working in a company and you don't need to do any other social activities, so you are getting wrong. If you are failure about your social politics, social activities, or if you don't have that type of involvement properly, so you are not properly successful in your job field also. Just go for search out, go for thinking this matter. You can understand that what I'm talking and what is your activities, where is that lag behind. You can understand that you just go for calculation that you are not socially proper, you can't achieve that type of success about making friendship, about making social activities, or whatever this type of things. You just search out that you are not properly exactly successful in your job field. If you are successful in your social field about making grouping and also making friendship and also socialism, so you are also achieve success in your job field or in your working field also. As because that you are also getting knowledge, you are getting experiences, knowledge from your social field, and then you are getting whatever and then you are getting achievement in your job field by through that experience. That's the main issue. And there is also every kind of things are also topic of politics. Whether you are not properly direct or indirect in adjoined with politics, so you never get any proper position in your job field, in your social field, in anywhere. But you have to be too good social people, and you have to achieve success your social politics. রাজনীতি আপনার ঘর থেকে তৈরি হয়, রাজনীতি আপনার ঘরের বাইরের গেটটাতে থেকে তৈরি হয়, রাজনীতি আপনার ঘরের উঠোনে পাওয়া যায়, রাজনীতি আপনার খেলার মাঠে পাওয়া যায়, রাজনীতি আপনার পাড়ার মধ্যে পাওয়া যায়,
তো আপনাকে সমস্ত রাজনীতির মধ্যে খুব সুন্দরভাবে মিশে সমস্ত মানুষের সঙ্গে সমস্তভাবে এগিয়ে চলাটাই একটা বড় রাজনীতি। তার জন্য আলাদা করে আপনাকে পতাকা তুলে স্লোগান দিতে হবে না। Whether you are thinking about your politics, you can start from your own home, in your local area. You can talk with local people, and you just go for talk with every kind of people, but don't make any kind of critical situation or any kind of that type of things which is not politically or not socially good. Do good type of things like you just talk with several people, make friendship. You just try to understand them, try to understand their mentality, and go for social type of work, get involvement whether you have time. Other way, if you have small kind of time, small quantity of time, so you just go for talk with those people who are involved with socialism. That's the main matter. Socialism is also needed. Other way, you can't be successful in your job field, in your working field. Why I'm talking, I have seen several people, those are not getting proper position in job field, as because that in their childhood or boyhood or non-professionalhood, on that time they never been engaged with socialism, social people. They never engage with social people. I'm not talking about social people means political people. I'm not talking about. আমি বলতে চাইছি না যে সোশ্যাল পিপল মানে সমাজবদ্ধ সমাজের মানুষ মানেই রাজনৈতিক নেতা ফেতার কথা বলছি না। সব মানুষ, চায়ের দোকানের আড্ডার মানুষ হতে পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষ হতে পারে, যে মানুষ বেশি কথা বলে না সেই মানুষ হতে পারে, যে মানুষ প্রচুর কথা বলে সেই মানুষ হতে পারে। সবার সাথে যদি আপনি মিশতে পারেন এবং সবার মেন্টোলজি, সবার যদি হিউম্যান সাইকোলজি নিয়ে ডিসকাশন করতে পারেন, মানে তা থেকে বুঝতে পারেন সে উনি কী ভাবছেন, কী বলছেন, কীভাবে তার কথাবার্তা, কীভাবে তার ভাবনা চিন্তা, কীভাবে তার ক্রিটিক্যাল সেন্স, সমস্ত কিছু যেটা আপনি অবজার্ভ করেন, ধরতে পারেন এবং সেই অনুযায়ী আপনি চলতে পারেন, আপনি যদি নিজে তাদের মধ্যে ইনভলভমেন্ট দেখান, দেন মানে যেটা হবে আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেকটা উপকৃত হবেন। কাজের ক্ষেত্রে প্রত্যেকের মানুষের মধ্যে একটা সেলস মার্কেটিংয়ের ব্যাপার রয়েছে। উইদাউট সেলস অ্যান্ড মার্কেটিং কোনো জায়গায় কোনো কিছু হয় না। এই একটা আমরা যেটা গান বাজনা করি তার মধ্যে সেলস মার্কেটিং রয়েছে। আপনার গানটাও কিন্তু একটা পণ্য। যখন রেকর্ড করা হলো বা স্টেজে উঠে গান গাইলেন, আপনি যদি আপনার পণ্যটার যদি কোনো দাম না থাকে তাহলে আপনাকে স্টেজে 10 বার ডাকবে না, আপনি তার থেকে টাকা পাবেন না। আপনার পণ্যটার যদি কোনো দাম না থাকে আপনি গান রেকর্ড করে বিক্রি করতে পারবেন না। তো সমস্তটাই পণ্য। আপনার কথা বলার যদি গুরুত্ব না থাকে তাহলে আপনি কখনোই সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা পাবেন না। আপনার কথা বলার যদি গুরুত্ব না থাকে আপনি মার্কেটিংয়ের কথা বলা বা মার্কেটিংয়ের মধ্যে আপনি ইনভলভ হতে পারবেন না। আপনার থেকে প্রোডাক্ট বিক্রি হবে না। আপনি নিজে একটা প্রোডাক্ট আগে। ফার্স্ট অফ অল ইউ আর দ্য প্রোডাক্ট। মানে আপনাকে দেখে, আপনার প্রোডাক্ট না দেখে মানুষ কিনতে পারে, আপনাকে দেখেই প্রোডাক্ট কিনতে পারে। আপনার মধ্যে সেইটা থাকবে, আপনার ফেস, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা এতটাই পজিটিভ যে মানুষ আপনার কথা 2 লাইন শুনে আপনার প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। এটাকে বলে গুডউইল। একটা যদি ভাবেন একজন পপুলার ব্যক্তি, আমি যদি পপুলার ব্যক্তি হিসেবে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর নামও করি, যদি বলি, তাহলে তাদের ওই পপুলারিটিটা আছেই, যার ফলে তাদের কথাতে অনেকে অনেক কিছুভাবে ইনফ্লুয়েসড হন। তো ওটাও একটা কিন্তু মার্কেটিং, আপনি ভাববেন না দেশ সেবার মধ্যেও কিন্তু মার্কেটিংয়ের
স্ট্র্যাটেজি না থাকলে দেশ সেবা আপনি করতে পারবেন না, কারণ আপনার সরকার ফল্ট খাবে। আপনার কথাবার্তা, আপনার ফেস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এটা যদি মার্কেটিংয়ের জন্য উপযুক্ত না হয়, মানে আপনি ঠিক প্রোডাক্টই নন, তাহলে আপনি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না। যতই আপনার মধ্যে সৌন্দর্য থাকুক, এরকম হতে পারে আপনি অসাধারণ সুন্দর, অসাধারণ আপনার গলার ভয়েস, অসাধারণ আপনার স্টাইল, কিন্তু আপনি ঠিকমতো প্রোডাক্ট নন। এখন প্রোডাক্ট যে ব্যাপারটা, যে যত ভালো বেশি মানে সেলার, সে নিজে তত বড়, মানে হচ্ছে কি প্রোডাক্ট সেলার তত বড় সে কিন্তু অ্যাচিভার। অ্যাচিভার মানে কি বলা যায় আপনাকে যদি বলা হয় যে আপনি নিজেই একটা বড় প্রোডাক্ট। এখন আপনাকে যদি আমি বলি উইদাউট প্রোডাক্ট সেলিং, উইদাউট প্রোডাক্ট সেলিং, ইউনিসেফ এই যেগুলো করছে, বা এরকম ধরনেরই আরও কোটি কোটি সংস্থা আছে যারা ডোনেশান, ফান্ডিং এসব করছে। এবার সেখানে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, কিন্তু আপনার কথা বলাটা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেস, এটাই একটা প্রোডাক্ট। আপনার পজিটিভিটি, এটা একটা প্রোডাক্ট। তো এই যে স্টেজে গান করা, অ্যাঙ্কারিং করা, এই যে অভিনয় করা, এগুলো সবই অভিনেতা নিজে একটা প্রোডাক্ট। তো আপনার হাতে কিন্তু কোনো প্রোডাক্ট নেই যে আপনাকে দন্তমাঞ্জন, কলকাট কিছু বলতে হচ্ছে। আপনি নিজেই এমন কিছুভাবে চরিত্র করছেন, ডায়লগ বলছেন, স্টেজে উঠে এমন কিছু কথা বলছেন, এমন কিছু গান গাইছেন, হয়তো রিমেক গানই গাইছেন, মানে কিশোর কুমারের রিমেক করছেন, কুমার শানুর রিমেক করছেন কিছু একটাভাবে, নিজের স্টাইলই করছেন বা ওনাদেরই নকল করছেন, কিন্তু মানুষ আপনাকে নিচ্ছে। তার মানে কি আপনি একটা প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট। গানটা পরের ব্যাপার, আপনার ভয়েস, আপনার অ্যাটিটিউড মানুষ নিচ্ছে বলেই আপনি স্টেজে জায়গা পাচ্ছেন, আপনি টাকা পাচ্ছেন, আপনি সম্মান পাচ্ছেন, আর তার মানে আপনি একজন প্রোডাক্ট। সবসময় যে বিশাল ভালো গলা হলেই আপনি প্রোডাক্ট হবেন, বা বিশাল ভালো হলেই প্রোডাক্টের যে থিওরিটা বলে, যেটা আমি যদি বলি প্রোডাক্টের থিওরি যদি এক্সপেরিমেন্টাল অর্থে বলা হয়, আপনি যে একটা প্রোডাক্ট হয়ে উঠবেন, সেই প্রোডাক্টটা হবেন কি করে? কারণ হচ্ছে আপনার মধ্যে একটা এমন কিছু থাকবে যেটার মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা থাকবে। আপনি যে জিনিসটা বলছেন, যে জিনিসটা করছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে যা করছেন না কেন, সেটা মানুষের দেখে মনে হচ্ছে আপনি একজন খুব পজিটিভ লোক, এবং আপনাকে দেখা উচিত, আপনাকে ভাবা উচিত, এবং আপনার মানে হচ্ছে কি আপনি ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। তার জন্যই আপনি প্রোডাক্ট। একজন গায়ক, সে হয়তো গানটা অতটা ভালো গাইছেও না। একজন বাউল শিল্পী সুরটা এত কিছু করছেই না, কিন্তু তার লুকস, তার হাবভাব, তার হাঁটা চলা, তার নাচা, সমস্ত কিছুটাই যেন একটা এমন কিছু যেটাতে মানুষ হাঁ করে দেখছে, এবং তার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা জন্মেছে, যার জন্য তার যে প্রোডাক্ট, তার পুরোটাই যেটা প্রোডাক্ট, তার গানটা নিয়েই, সমস্তটা নিয়েই সে কিন্তু সাকসেস পাচ্ছে। সে সাকসেস পাচ্ছে কোন জায়গায়? আরও 500টা প্রোগ্রাম পাচ্ছে, 500টা প্রোগ্রামে সে ভালো করে ফাটিয়ে দিয়ে আসছে তার পারফরমেন্সে, কিন্তু সে একটা প্রোডাক্ট। এখন সমাজের মধ্যে প্রোডাক্ট হয়, দেখবেন কিছু মানুষ থাকে হয়তো সে প্রচুর টাকা খরচা করছে না, বা প্রচুর হাবভাব দেখাচ্ছে না, হয়তো তার গেট আপ হয়তো খুব অফিসিয়াল নয়, হয়তো দাড়ি কামায় না, মানে দাড়ি রয়ে গেছে কবে কামিয়েছে কেউ জানে না, চুল কাঁচা পাকা, কিন্তু সে এমন একটা কিছু কারণে দেখবেন সে মার্কেটে তাকে সবাই বেশি পাত্তা দিচ্ছে। তার একটা কারণ, তার মধ্যে এক্স ফ্যাক্টর। এই এক্স ফ্যাক্টরটা আপনাকে সেলিব্রিটি, আপনাকে বিজনেসম্যান, আপনাকে মানে হচ্ছে কি বিশিষ্ট ব্যক্তি, আপনাকে যে কোনো কিছুর দিক থেকে সফলতা এনে দিতে পারে এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরটাই মার্কেটের ভাষায় বলে প্রোডাক্ট। So that way you have to be think about that type of things, that you have active X factor or not. So on that way you have to go with politics, you have to go with connectivity, you have to go with networking, you have to go with public work, you have to adjoin with social work, you have to exactly go through
several social projects, several social people you have to talk with, you have to make friendship with several kind of people. If it is legal people, if it is illegal people, if it is violent people, every kind of people you have to go through that type of friendship with them. মানে আপনাকে সব ধরনের মধ্যে থাকতে হবে, এরকম বেছে নিলে হবে না যে এ ভায়োলেন্ট পিপল, এ ক্রিমিনাল, এসব ভাবলে হবে না। তারা সমাজের মধ্যে রয়েছে, সবার সাথে আপনি ভাবনা চিন্তার আদান প্রদান করলেন, তাদের মতো করে এমন কিছু করবেন না যেটাতে ভায়োলেন্ট ক্রিয়েট হয়ে যায়। সবার সাথে মিশবেন, বন্ধুত্ব করবেন, অ্যান্ড রাজনীতি কিন্তু ওখান থেকেই আসবে, রাজনীতি। তবে আপনাকে রাজনীতির ঝান্ডা ধরে, আমি বারবার বলেছি, আগেও বলছি, এখনও বলছি, রাজনীতির ঝান্ডা ধরে স্লোগান দিয়ে মিছিলে হাঁটলেই রাজনীতি হবে তা নয়। পরোক্ষ রাজনীতিটা আরও এফেক্টিভ প্রত্যক্ষ রাজনীতির থেকে। তার একটা কারণ আমি আবারও বলছি, প্রত্যক্ষ রাজনীতিতে আপনি একটা দলের মধ্যে থেকে রাজনীতি করবেন, আর পরোক্ষ রাজনীতিতে আপনার কোনো দল সীমা গণ্ডি থাকবে না, সেটা নেটওয়ার্কিং। এবং হচ্ছে কি পরোক্ষ রাজনীতিতে আপনি রুলিং পার্টি, অপোজিশন পার্টি, মিডল পার্টি, অ্যাডজয়েন্ট পার্টি, সব পার্টির সঙ্গে আপনি থাকতে পারবেন, এবং আপনার মতাদর্শ, আপনার ভাবনা চিন্তা সমস্ত কিছু সেখানে কিন্তু মান্যতা দেওয়া হবে। আর এটাকে একটা নতুন ভাষায় নতুনভাবে বলা হয়, মানে এই যে ব্যক্তি এখনকার দিনে প্রচুর পরিমাণে ব্যক্তি, প্রচুর মানুষজন এইটা করে থাকেন, এবং তার জন্য আমি বলে দিচ্ছি তাদেরকে বলা হয় বিশিষ্ট জন। বুদ্ধিজীবী সব ছেড়ে দিন, বিশিষ্ট জন, বিশিষ্ট মানুষ। এই বিশিষ্ট মানুষ কারা হন? যারা মানুষের মিছিলে, মানুষের ভিড়ের মধ্যে সবসময় যাদেরকে পাওয়া যায়, সব মানুষের সাথে মিশে সবার সাথে গল্প করতে পারেন, কমফোর্টেবল, এবং সব ধরনের কালচারাল কাজের মধ্যে যারা যাতায়াত করেন, সব ধরনের ভালো কাজগুলোর মধ্যে যারা আছেন, তারাই বিশিষ্ট মানুষ। এবং বিশিষ্ট মানুষের রাজনীতি খুব পাওয়ারফুল, পৃথিবী কাঁপাতে পারে। হ্যাঁ, বিশিষ্ট মানুষ অন্যায়ের প্রতিবাদটা মারাত্মক করেন, আর বিশিষ্ট মানুষ প্রত্যক্ষভাবে সব রাজনীতিতে থাকেন। অনেকক্ষণ ধরে বলছি, কেন যে বলছি জানি না, আপনাদের সব বুদ্ধি সব দিয়ে দিচ্ছি বিনা পয়সায়, কেন জানি না। বিশেষ করে দেখছে হচ্ছে মণি হালদার, এনাকে আমি খুব চিনি, খুব মানে ভালো ব্যক্তিত্ব, ভালো হাসি খুশি মণি হালদার, একজন সিনিয়র মানুষ, আমার থেকে সিনিয়র অন্তত। যাই হোক, মণি হালদারকে আমি বিনা পয়সায় জ্ঞান দিয়ে দিলাম, মণি হালদার কাজে লাগিয়ে নেবেন। যাই হোক, মজা করলাম, কি করলাম। আচ্ছা, গৌরব বিশ্বাস সঠিক চিনতে পারছি না, ছবিটা বোঝা যাচ্ছে না। যাই হোক, গৌরব বিশ্বাস হয়তো আমি কথাও বলেছি, চিনেছি। সুভাষিস মুখার্জি, আচ্ছা, ও সন্তু, হ্যালো। আর হচ্ছে মাহিয়া মিতালি, হ্যালো। তো সবাই দেখছে লাইভটা, অনেকক্ষণ ধরে বলছি, আমার মনস্তত্ত্ব বলছি, আমার মনের কথা বলছি। এবং আমি লাইভে এলে কথা বলে সাধারণত আমার মনের কথাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বলি। আমি কিভাবে ভাবি, কিভাবে দেখি, কিভাবে এই ভাবনা চিন্তাগুলোর পেছনে আমার অনেকগুলো অভিজ্ঞতা এবং অনেকগুলো পড়াশুনো কাজ করে। এবং আমি যেভাবে ভাবি, হয়তো অনেক বিখ্যাত ব্যক্তিরা সেভাবে ভাবেন, এবং তারা এতটা বলার প্রয়োজন মনে করেন না, কারণ বললে আর প্রবলেম আছে। যাই হোক, ভাবনাটাকে আমি বলে দিলাম, কিন্তু আমার যে উদ্দেশ্যটা থাকে, সেই উদ্দেশ্যটা যেটা হচ্ছে সমাজের যাতে উন্নতি হয়, আমাদের প্রত্যেকটা মানুষের যাতে উন্নতি হয়, তার জন্য আমার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবার কথাও ভাবতে পারি। আমার পরিবার তো ছেড়ে দিলাম, আমার বিরুদ্ধে যদি আমি বিশাল অন্যায় করে থাকি, যদি মনে হচ্ছে যেটা আমি অন্যায় করে ফেলেছিলাম, সেটাকে কারেকশন করবার জায়গায় আমি আগে তো নিজেকে মানে নিজের বিরুদ্ধে নিজে প্রতিবাদ করব, এবং তারপরে সেটাকে কারেকশন করব। যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে, আমি চেষ্টা করব সেই প্রবলেমটাকে সলভ করে আবার ঠিক পথে আনার। তার জন্য আমার মানে জান চলে গেলেও আমি করব আর কি। তো আমি এই বেসিক পন্থাতে বিশ্বাসী। তো ভুল করি না বললে হয় না, ভুল করি, কিন্তু আবার ওটাকে কারেকশন করি, কিন্তু সেই তুলনায় ভুলটা আমি কম করি।
আমি সেই তুলনায় ভুলটা আমি অনেক কম করি। আমি চেষ্টা করি যাতে ভুল আমার অতটা না হয়, তার জন্য আমি খুব সচেতন থাকি। আমি কোনো কথা দুমদাম বলতেও চাই না, কিন্তু আমার ভাবনাটা অন্য জায়গা থেকে, আর আমার পড়াশুনোটা অন্য জায়গা থেকে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি অভিনয় জগতের সঙ্গে, গান বাজনা জগতের সঙ্গে যুক্ত আছি ঠিকই, কিন্তু আমাকে অনেকটা মনস্তত্ত্ব নিয়ে ভাবতে শিখিয়েছে থিয়েটার। এবং প্রচুর থিয়েটার গ্রুপে অনেক কাল ধরে সময় কাটিয়েছি, একদম ছোটোবেলা থেকে। হয়তো মানুষকে ঢাকঢোল পিটিয়ে বা বিশাল আকারে বলতে বেরোয়নি যে আমি থিয়েটার করছি, কিন্তু আমি করেছি। এবং থিয়েটারের ভাবনাগুলো আমার খুব ভালো লাগে। তার একটাই কারণ, থিয়েটার অনেকটা বাস্তব জীবনকে চেনাতে শেখায়। থিয়েটার না করলে আমি বাস্তব জীবনে আমি যে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় আমি আটকে আছি, বা কোন জায়গায় আমি সমাজকে দেখছি, সেই ধারণাগুলো থিয়েটার গ্রুপ ছাড়া কেউ দিতে পারে না। এবং থিয়েটার গ্রুপে মানে শুধু অভিনয় করা নয়, শুধু একটা শো নয়, থিয়েটার নিজেকে তো চিনতে শেখায়। আমরা কোনোভাবেই নিজেকে চিনি না। আমরা নিজেকে চিনি না, মানে আমরা সমাজকেও চিনি না, অন্য ব্যক্তিকে চিনব কী করে? তো থিয়েটার করতে করতে যে ভাবনাগুলো আসে, অন্য চরিত্রগুলোকে ভাবতে বিশ্লেষণ করতে থিয়েটার আমাকে শেখাবে। এবং আমি নিজেই সমাজের মধ্যে মিশতে বিভিন্ন ধরনের ডিবেটস, অ্যান্টি ডিবেটস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে আমি নিজেকে তো চিনবই, সমাজকেও চিনব। সমাজে কোন জায়গাটায় প্রবলেম, কোন জায়গাটায় ভালো, কোন জায়গাটা জটিল, কোন জায়গাটা আরও ভালো হওয়া উচিত, আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হতে শিখবে। আজ অনেক যাই হোক না কেন, মহানবমীর দিনের বেলা পড়ে গেছে, আর রাত্রিবেলা মহা অষ্টমী, দুটো মতে। যাই হোক, সবাই ভালো করে ঠাকুর দেখবেন, নবমীর দিনে ছাড়বেন না, কারণ এখনো পর্যন্ত তো সেই বৃষ্টি হয়নি। বৃষ্টি হলেও সেই বৃষ্টি হয়নি। তবুও অনেকক্ষণ বললাম, এবারে আমার বিদায় নেওয়ার পালা। আর এখন বোধহয় সেই গানটাই গাওয়া উচিত, যেটা হয়তো রবীন্দ্রসঙ্গীত। গানটা গাইলে বুঝতে পারবেন। গানটা গিয়ে আমি টাটা জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে, আমার রাত পোহালো আমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলে মরণ সাথে, আমার রাত পোহালো। চলো টাটা। আর
चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा না कहना। গানটা ভালো হলো না কারণ একটু সর্দি ফর্দি হয়ে আছে। চলো টাটা, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, খুব ভালো করে ঠাকুর দেখো, পঞ্জা করো, আনন্দ করো। আর যেটা বললাম সেটা একটুখানি মনোযোগ দিয়ে ভাবনা চিন্তা করো। আর যদি মনে হয় যে বড় বেশি কিছু বাজে বকলাম, তাহলে এত ভাবনা চিন্তা করো না, নিজের মতো করে নিজে উন্নতি করো। ধন্যবাদ, টাটা, গুড নাইট, সাবা খেয়ার, টাটা, বাই।